সাকিব ভাই তো আসলে আমাদের সবাইকে রিপ্রেজেন্ট করতেছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। তার সাথে উনি আমাদের যারা আমরা এই সিনেমাতে দিনরাত পরিশ্রম করি তাকে সে সবাইকেই রিপ্রেজেন্ট করতেছে। তার কস্টিউম ডিজাইনার থেকে শুরু করে তার সিনেমাটোগ্রাফার, আমি, ডিরেক্টর, রাইটার, সবাইকেই সে রিপ্রেজেন্ট করতেছে একটা স্ক্রিনে। খুবই ভালো কাজ করছো, এগিয়ে যাও, ঠিকঠাক কাজ করো। সো এই ওয়ার্ডটা আসলে এক ধরনের ইন্সপিরেশনের জায়গা রাখে, কারণ এই ধরনের কথা ওনার মুখ থেকে আসা আমাকে নিয়ে এটা এক ধরনের ইন্সপিরেশন কাজ করে। সো এবং আমি ফিউচারেও চাই যে যাতে তার ছবিগুলোতে আমি থাকতে পারি, এবং আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ যে আমাকে যে এই জায়গাটায় রাখা হয়েছে। আমি তো আসলে শুরু করি সুড়ঙ্গ দিয়ে রাফির সাথে আমার কাজ শুরু হয়। মেনলি চেঞ্জ করা শুরু করি আসলে আমি দামাল থেকে, কিন্তু দামালের পরে অনেক গ্যাপের পরে একটা ফিল্ম বের হয় সুড়ঙ্গ, তারপর তুফান। সো যুক্ত হওয়াটা আসলে তো হয় একটা ডিরেক্টরিয়াল টিমের সাথে বসে স্ক্রিপ্ট নিয়ে কথাবার্তা বলা, গল্পটা শোনা হয়। এবং তখন আমার যেটা হয়, আমি যেটা করি যে আমি ডিরেক্টরদের, যেটা রায়হান রাফি হোক বা মেহেদী হাসান হৃদয় হোক বা সঞ্জয় সমাদ্দার হোক, আমি ওনাদেরকে আসলে শ্যুটের আগে এক ধরনের গল্পটা পড়ে এক ধরনের একটা সাউন্ডস্কেপ তৈরি করে দিই, যাতে একটা শুরু থেকেই সিনেমার যারা ক্রু মেম্বার আছে সবাই যাতে একটা সাউন্ডের সাথে পরিচয় হয় যে এটা আসলে আমাদের সিনেমার সাউন্ড। যেটা হয় যে কোনো রেফারেন্সিংয়ের উপরে না শ্যুট করে নিজেদের সাউন্ডের উপর শ্যুট করলে যেটা হয়, ক্যামেরার যে সিনেমাটোগ্রাফার থাকে তার ইজি হয় ওটাকে নিয়ে শর্ট ডিজাইন করতে। যেমন আপনাকে আমি বলি, তুফানের যে হসপিটালের সিনটা আছে সেইটার আমি আগে মিউজিক করি 4 মিনিটের। আমি কিন্তু জাস্ট জানি যে হসপিটালের এরকম একটা সিন আছে যেখানে যাবে রেস্কিউ করতে, সাকিব ভাই মারামারি করবে, তারপর চলে আসবে। কিন্তু আমি কিন্তু ফুটেজ দেখা ছাড়া আমি স্ক্রিপ্ট পড়ে একটা 4 মিনিটের স্কোর ওনাদেরকে দেই। তারপর ফাইট ডিরেক্টর ওটাকে দেখেন এবং এন্টায়ার টিম তারপর প্ল্যান করে যাচ্ছে আমরা এইভাবে জিনিসটাকে এইভাবে করব। বা এটা ডিওপিকে অনেক বেশি হেল্প করে সাউন্ডটা যখন সে পায়। কারণ কি হয় যে সিনেমাগুলো তো আসলে পুরাটা ডিপার্টমেন্ট, সবগুলা ডিপার্টমেন্টের আসলে একসাথে সিঙ্ক হওয়া লাগে। ওইটা যখন একসাথে সিঙ্ক হয় তখন একটা প্যাকেজিং হয়, আর ওই প্যাকেজিংটা তখন একটা এক্সপিরিয়েন্সে নিয়ে যায় মানুষকে বা আমাদের শ্রোতাদের, দর্শকদের। সো এটা যখন আপনি হলে দেখেন তখন মনে হয় যে ওয়াও, এটা আসলে কি দেখতেছি। সো এর জন্যই যুক্ত হওয়াটা আমার শুরু হয় আসলে একটা সিনেমার আরও আগের থেকে। যে ধরেন যদি পোস্ট প্রোডাকশন শুরু হয় সিনেমা শুটিংয়ের 30 দিন পরে, আমি আরও যুক্ত হই 30 দিন আগেই, যাতে শুটেই আমি ওনাদেরকে প্রোভাইড করে থাকি যে এই থিমটা এরকম, অমুকের থিমটা এরকম, বা তুফানের যে ক্যারেক্টার থিম এটা এরকম হবে, বা তাণ্ডবে স্বাধীনের থিম এটা, মিখাইলের থিম এটা, বা হলো গিয়ে আপনার ইনসাফে ওই ইউসুফের থিম এটা। সো ওইটাতে যেটা হয় যে ক্যারেক্টার যে প্লে করে তারও একটা কিন্তু ভিতর থেকে একটা ভাইবে আসে যে আচ্ছা এটা আমার এই ক্যারেক্টারটার থিম। সো এইভাবেই যুক্ত হওয়া হয় আর কি। একটা ছবিতে 2 ঘন্টার ছবিতে বা 2.5 ঘন্টার ছবিতে পার্শ্ব চরিত্রে যারা থাকে তাদের চরিত্রগুলোও কিন্তু ব্যাপ্তি খুবই কম থাকে। সো তখন যেটা হয় যে ওইটুকের ভিতরে কিভাবে আসলে আপনি দেখবেন বরবাদে যিশু সেনগুপ্তর যেই পার্টটা, ওটা কিন্তু একটাই মিউজিক। ওটা কিন্তু ওনাকে আমি যখনই দেখেছি তখনই আমি ওই মিউজিকটা দিয়েছি, কারণ নাহলে আমি ওনার স্ট্যাবলিশমেন্টটা কীভাবে করবো অ্যাজ আ মিউজিক, ধর মিউজিকের ডিরেক্টর হিসাবে এই ছবির সাথে। সো ওইভাবে আলাপ আলোচনা করেই ধরেন, এবং আমাদের অডিয়েন্সরা এখন কি শুনছেন, আমাদের ওয়ার্ল্ডে সিনেমাটিক জায়গাতে কি কি প্রোভাইড করা হচ্ছে সাউন্ড ওয়াইজ, ওগুলার একটা আইডিয়া নিয়েই আসলে বানানো হয় যে আচ্ছা দেখি এরকম কীরকম হয়। এবং একটু রিস্কও থাকে। তারপর যখন গ্রহণযোগ্যতায় ধরেন আমার কাজটা মানুষের ভালো লাগে তখন মনে হয় আচ্ছা ঠিক আছে, বিফলে যায় নাই খাটনিটা। আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে মিউজিক বরাবরই একটা রোল প্লে করে। সেটা আপনার যে কোনো কিছুর, ধরেন একটা ফুটবল ম্যাচকেও আপনার একটা থিম সং লাগে, বা একটা ওয়ার্ল্ড কাপেরও থিম সং লাগে। এবং সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে আসলে মিউজিক কেন একটা জায়গা প্লে করে, কারণ মানুষের অনুভূতির সাথে একটা সুর চায় শুনতে, যে আমি এখন একটু কষ্টে আছি, আমি একটা সুর শুনতে চাই, বা আমি একটু সুখে আছি, আমি একটা সুর শুনতে চাই। ওই জিনিসগুলোকে আমি কখনোই ধরেন আমরা চাইলেও নেগলেক্ট করতে পারবো না, কারণ মিউজিক বরাবরই একটা দায়িত্বর জায়গা থেকে এই সাউথ এশিয়ান ইন্ডাস্ট্রিগুলোতে চলে আসছে। আপনি 500 দেশেও দেখবেন, সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখবেন একটা ক্যারেক্টারাইজেশনের মিউজিক আলাদা করে মানুষ রিল দেয়, তারপর হলো গিয়ে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে, কারণ সে ফিল করতে চায় ওই জায়গাটায় সে থাকলে কীরকম লাগতো। এবং আমার কাছে মনে হয় যে সিনেমার সাথে আসলে আমরা
গানও এতদিন যেটা দেখেছি যে গানকে একটু বেশি আমরা গান কেন্দ্রিক হয়ে গিয়েছিলাম, এবং যেই কারণে আমাদের এখন যেটা হচ্ছে যে আমাদের গল্পের পরিধি বেড়েছে। আগে হয়তো 2টা ক্যারেক্টার 3টা ক্যারেক্টার নিয়ে গল্প হতো, এখন গল্পটা অনেক বড়, লার্জার দ্যান লাইফ হয়। সো একটা সিনেমা যখন লার্জার দ্যান লাইফ হয়ে আমার কাছে আসে, লাইফ হয়ে, তখন আমি কেন, ওয়াই নট, আমি ওই জায়গাটা আরও এক্সপ্লোর কেন করবো না? সো আমারও তো একটা দায়িত্ব থাকে যে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর একটা একটা স্পেকট্রাম ক্রিয়েট করা, বা একটা ইউনিভার্সের মতন ক্রিয়েট করা, বা একটা ওয়ার্ল্ডের মতন ক্রিয়েট করা। এবং অডিয়েন্স যখন তাদের ভালো লাগে, তখন ধরেন জিনিসটা খুবই ভালো লাগে যে আচ্ছা আমি করতে পেরেছি হয়তো জায়গাটা। এবং মিউজিক বরাবরই একটা ইম্পর্টেন্ট পার্ট আমার কাছে মনে হয়, যে কারণ অ্যাক্টার অ্যাক্টিং করছেন, তারপর হলো গিয়ে আমাদের রাইটার লিখছেন, সব কিছু মিলিয়ে তো একটা সুর আছে, সুরটা তো কেউ দিচ্ছে না। তো এই সুরটা তো আসলে একটা মিউজিক ডিরেক্টরেরই দিতে হয়, যে জায়গাটায় ফিলিংটা আরও বেশি বেড়ে যায়, বা অনুভবটা আরও বেশি বেড়ে যায়। সো আমি আসলে মনে করি মিউজিকের পার্টটা আসলে সিনেমার ন্যারেটিভের সাথে 50-50 একটাই থাকেই। অডিও ভিজুয়াল মিলেই তো আসলে একটা সিনেমা তৈরি হয়। সো তারপর আমি বরবাদে কাজ করি যখন, বরবাদে আমার গান করার কথা ছিল না, কিন্তু যখন ব্যাকগ্রাউন্ড স্কোর করতে গিয়েছি, তখন হৃদয় আমাকে বললো যে ভাই আমাদের একটা মনে হয় এখানে একটা, আমিও অ্যাট এ টাইম বলছি, হৃদয়ও অ্যাট এ টাইম বলছে যে ভাই আমাদের একটা ইংলিশ র্যাপ হলে এখানে ভালো লাগবে, কারণ ক্যারেক্টারটা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সো তখন আমার খুবই কাছের একজন ছোট ভাই আছে, ওর নাম হলো গিয়ে সাইফ খান, ওর আর্টিস্ট নেম সিফু 36। ওকে বললাম যে তুই একটা র্যাপ দেখ, এটা কি করা যায়। ওকে একটা ব্রিফ দিলাম যে একটা ক্যারেক্টারটা, সে সারা রাত গাড়ি নিয়ে ঘুরছে, তার লাইফস্টাইলটা এরকম, সে ল্যাম্বরগিনি চালাচ্ছে, তো ও আসলে পুরো ওয়ার্ল্ডকে পিছনে ফেলায় ও দৌড়ায় যাচ্ছে গাড়ি নিয়ে, সো এরকম একটা কিছু ডিজাইন কর। তারপর ও আমাকে 2 দিনের ভিতরে একটা ডিজাইন দিল। ওইভাবে ধরেন বরবাদের এই ল্যাম্বো গানটা হয়ে গেল। রিসেন্টলি যেটা তাণ্ডবে আমরা করলাম, খবর দে, যে গানটা, ওটা আমি যখন, আমার কাছে যখন সিনেমাটা আসে, প্রথম 3 মিনিটের একটা সিকোয়েন্স যেখানে আমরা দেখি সবাইকে আসলে কেউ কোথায় জানি উঠতেছে সবাই একটা জায়গাতে যাওয়ার জন্য, এবং কেউ একজন মেসেজ দিচ্ছে বা বলছে। সো এখান থেকে তখন আমার মাথায় আসলো যে ওয়াই নট আমরা আসলে এখানে একটা গান পুট করি রাদার দেন একটা সাউন্ড স্কেপ। তো তখন আমি জীবন ভাইকে বললাম যে ভাই আপনি একটু চ্যালেঞ্জ দেন, একটু ডিফারেন্ট টাইপের কিছু করেন। এবং জীবন ভাইও খুবই দুর্দান্ত, আমি ওনাকে একটা ব্রিফ দিলাম যে ভাই এরকম হলে গিয়ে জায়গাটা, এবং ও সবাইকে ডাকছে, কোথাও যাবে, ওই স্পেসটা আমি তাকে ব্রিফ করি, এবং সেও দুর্দান্ত একটা লিরিক আমাকে দেয় রাতের বেলায় যে ভাই দেখেন এরকম একটা লিরিক আসছে, এবং ব্রিলিয়ান্টলি একটা কোরাস লাইন দেন, খবর দে বাইরে খবর দে, এবং খবর দে শয়তানরে খবর দে, মানে এটা ডিফারেন্ট টাইপ অফ একটা লিরিক। এবং এখানেও আমরা দেখছি যে একটা ভাইকেই আসলে কেন্দ্রিক করে ওই মানুষগুলা একত্রিত হচ্ছে। তো ওইটাও যখন মিলে যায় তখন আমরা এটাকে একটা গান হিসেবে তখন ডিজাইন করি, এবং ছবির একটা পার্টিকে আমরা আবার ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টে ওটাকে পাই, বিকজ তখন অলরেডি অডিয়েন্স জেনে যায় যে ঘটনাটা কী। এবং তখন আমি যদি সেম জিনিসটাই দেই, তখন জিনিসটা আর সারপ্রাইজ থাকে না। কিন্তু তারা যেটা শুনে আসছে শুরুতে, ওটা যদি একটা ডিফারেন্ট রেন্ডেশন পায়, তাহলে হল তো আসলে প্রতিনিয়ত সারপ্রাইজ এলিমেন্ট রাখতে হয়, কারণ সিনেমা হলে অতটুকুই আসলে দুনিয়া, এর বাইরে কি হচ্ছে আমরা কিন্তু জানি না। সো ওই জায়গাটা ট্রাই করে ডিফারেন্ট একটা অ্যারেঞ্জমেন্ট তারপর আমি দেই সেখানে। এবং ফাইটিং সিনে একটা র্যাপ গান আছে, যেটা আমরা সিনেমার আগে বানাই। রাফি আমাকে বলে যে এরকম একটা র্যাপ গান আমাদের দরকার, এই ধরনের একটা অ্যাকশনের সাথে যদি একটু র্যাপ হয় তাহলে মজা লাগবে। তারপর আমি আবার যেহেতু সাইফের সাথে আমার আগে কাজ করা হয়, তো ওকে আমি বলি যে তুই এবার একটু ডিফারেন্ট আরেকটা জিনিস কর, যে এরকম ধরনের একটা ক্যারেক্টার যে আসলে সব দুমড়ায় মুচড়ায় দিবে, তার জন্য একটা র্যাপ লেখ। তারপর ও একটা র্যাপ লেখে, তারপর সেই গানটা এখনও প্রকাশ হয়নি, কিন্তু হলে গেলে এটা শোনা যাচ্ছে ফাইটিং সিনে, যে আমি তাণ্ডব, গানটার নাম হলো জ্বলন্ত আগুন। সো এইভাবেই ডিজাইন করা আর কি গানগুলো সব। সাকিব ভাই তো আসলে আমাদের সবাইকে রিপ্রেজেন্ট করতেছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। তার সাথে উনি আমাদের যারা আমরা এই সিনেমাতে দিনরাত পরিশ্রম করি, তাকে, সে সবাইকেই রিপ্রেজেন্ট করতেছে। তার কস্টিউম ডিজাইনার থেকে শুরু করে তার সিনেমাটোগ্রাফার, আমি, ডিরেক্টর, রাইটার, সবাইকেই সে রিপ্রেজেন্ট করতেছে একটা স্ক্রিনে। এবং সে যাতে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারে, সেই জিনিসটাকে মানে তুলে দেওয়ার এবং তৈরি করে দেওয়ার দায়িত্ব কিন্তু আসলে আমাদের।
সো অবশ্যই সেটা আমি বলবো যে এখানে মানে দ্বিমত করার কোনো জায়গা নেই, যে সাকিব ভাইয়ের ছবি দেখেই আমাকে হয়তো মানুষ আরও বেশি গ্রহণ করছে, বিকজ উনি বাংলাদেশের পুরা একটা কান্ট্রিকে রিপ্রেজেন্ট করছে এই মুহূর্তে, এবং সে করে আসছে বিগত বছরগুলো। সো এটাতে তো আমি দ্বিমত পোষণ করার আমার কোনো আসলে জায়গা দেখছি না। শাকিব খানের সাথে কখনো আপনার তো দেখা সাক্ষাৎ হয়, কথা হয়, বাট এই বিষয়ে কখনো উনি আপনাকে কিছু বলেছে কিনা যে ভালো বিজিএম করছো বা তোমার বিজিএম খুব ভালো হয়েছে, এই ধরনের কখনো কনভারসেশন আমার হয়েছে কিনা? সাথে প্রেস মিটে দেখা হয়েছে ভাইয়ার সাথে, এবং ওনার সামনে আসলে দাঁড়ালে তো একটা ডিফারেন্ট অরা কাজ করে। সো আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া আসসালামু আলাইকুম, আমার নাম নিধি, আমাদের আপনার সাথে এটা আমার তৃতীয় ছবি। বলছে হ্যাঁ আমি জানি, খুবই ভালো কাজ হচ্ছে, খুবই ভালো কাজ করছো, এগিয়ে যাও, ঠিকঠাক কাজ করো। সো এই ওয়ার্ডটা আসলে এক ধরনের ইন্সপিরেশনের জায়গা রাখে, কারণ এই ধরনের কথা ওনার মুখ থেকে আসা আমাকে নিয়ে, এটা এক ধরনের ইন্সপিরেশন কাজ করে। সো এবং আমি ফিউচারেও চাই যে যাতে তার ছবিগুলোতে আমি থাকতে পারি, এবং আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ যে আমাকে যে এই জায়গাটায় রাখা হয়েছে।